আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুইট রিভেঞ্জ গল্পের 3 নম্বর পার্ট। তো চলুন শুরু করা যাক। আশরাফ সাহেবের অফিসে এসে সাব্বির রহমান, সে একসময় আশরাফের সবচেয়ে পুরো প্রতিদ্বন্দ্বী ছিল। আশরাফের কোম্পানি একবার সাব্বিরের কাছে টেন্ডার নেবার সময় হেরে যায়। আশরাফ তা মেনে নিতে পারেনি, এই জন্য সাব্বিরকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে দেয়। সে তার কোম্পানির আগের ম্যানেজারকে খুন করিয়ে সাব্বিরের উপর চাপিয়ে দেয়। ফলে সাব্বির 10 বছরের জন্য জেল খেটে আসে। আজকের সকালটা ছিল শান্ত। গ্লাস জানলার ওপাশে সূর্যের আলো ঢুকছিল। আশরাফ সাহেবের কনফারেন্স রুমে বসেছিলেন তিনি, নিজ অফিস চেয়ারে, চা হাতে, কাগজপত্র ছড়িয়েছিল টেবিলে। আর একপাশে দাঁড়িয়েছিল নতুন ম্যানেজার জামির। জামির তখন বলে, আজ বিকেলে ক্লায়েন্ট মিটিং আছে স্যার। আশরাফ গম্ভীরভাবে মাথা নেড়ে বলে, সব ঠিকঠাক রাখবে, ছোটোখাটো ভুলের জায়গা নেই। কিন্তু তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা রিসেপশনিস্টের হড়বড় করে আসা, প্রায় ছুটে আসা, চোখে ছিল আতঙ্ক। তিনি এসে বলেন, স্যার একজন এসেছেন। নাম বললেন সাব্বির রহমান। মুহূর্তেই আশরাফ সাহেবের মুখের চা থেমে গেল, গলার নিচে দোলা পাকানো নিঃশ্বাস আটকে গেল কিছুক্ষণ। আশরাফ মেয়েটিকে বলে, তুমি কি বললে? মেয়েটি আবারও বলে, সাব্বির রহমান স্যার। সে নিজেকে আপনার পুরনো পরিচিত বলছেন। এক মুহূর্তের নিস্তব্ধতা ভেদ করে দরজাটা নিজের মতো করেই খুলে গেল। গাঢ় নীল রং শার্ট, চাপা চোখ, মুখে পুরনো এক বিষাক্ত হাসি নিয়ে এক ব্যক্তি ঢুকে পড়ল কনফারেন্স রুমে। মাথা উঁচু করে এক সময়কার অন্ধকার জীবনে বোঝা বহন করে আসা চেহারাটা যেন অনেক বেশি ভারী, কিন্তু তার চোখে ছিল আগুনের মতো তীক্ষ্ণ প্রতিশোধ। তুমি এখানে? প্রশ্নটি করে আশরাফ দাঁড়িয়ে পড়লেন চেয়ারে। সাব্বির বলে, ইয়েস পার্টনার, আমি এসেছি। আশরাফ আবারও বলে, তুমি তো। আশরাফ কিছু বলতে চাইলে সাব্বির থামিয়ে দেয়। তারপর বলে, আমি তো জেলেই ছিলাম 10 বছর, আর প্রতি রাতে ঘুমে আমি শুধু একটাই মুখ দেখতাম, তোমার মুখ। আর আজ সে স্বপ্ন থেকে বেরিয়ে এসেছি, বাস্তবে এসেছি তোমার চোখের সামনে। আশরাফ এবার কড়াভাবে বলে, তোমার সাহস তো কম না, কি চাও আর কিভাবে এসেছো? সাব্বির একটু হেঁটে তার টেবিলের দিকে এগিয়ে গিয়ে ধীরে ধীরে বলে, তুমি বিজনেসে জেতার জন্য সবকিছু করতে পারো। তুমি ভেবেছিলে আমি ভেঙে গেছি, হার মেনে নিয়েছি? না পার্টনার, আমি ফিরে এসেছি শুধু একটা কাজ করতে, তোমার সাম্রাজ্যটা আমার পায়ের নিচে নিয়ে আসতে। আশরাফ বলে, তুমি একটা খুনি, তুমি আমার ম্যানেজারকে খুন করেছিলে। সাব্বির প্রতি উত্তরে বলে, না আশরাফ, তুমি করিয়েছিলে খুনটা, শুধু দায়টা চাপিয়ে দিয়েছিলে আমার উপর। তুমি ভাবছো কেউ জানে না? আমি জানি। খেলা এখনো শেষ হয়নি বস, এবার তোমার ধ্বংস কেউ আটকাতে পারবে না। সাব্বির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আশরাফ ভয় পেয়েছে, সে কি করবে বুঝতে পারে না। রাজধানীর অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড প্যালেস, দুর্লভ এক সন্ধ্যায় আয়োজন। পুরো হররুম জুড়ে ঝলমলে ঝাড়বাতি, সুগন্ধি মোমবাতির আলোর নিচে ঘুরছে শহরের সবচেয়ে নামি দামি শিল্পপতিরা, বিনিয়োগকারীরা, মিডিয়া ব্যতীত এবং রাজনীতিবাদীরাও। আজকের অনুষ্ঠান ইনভেস্টিগেশন ইন বিজনেস, বাংলাদেশের কর্পোরেট জগতের সবচেয়ে সম্মানজনকে বিজনেস অ্যাওয়ার্ড নাইট। এবং আজকের মধ্যমণি, যাকে ঘিরে এত উত্তেজনা, সোলার হব গ্রুপের সিও। নামটা এখন শহরের প্রতিটি কর্পোরেট ক্যানভাসে ছাপা। অর্ক রহমান। একই সময়ে অরণি প্রস্তুত হচ্ছিল তার ঘরে, পরনে সিলভার হাইসিল গাউন, কানে হিয়েরার দুল, ঠোঁটে লাল লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিয়ে ঠোঁটে একটু করেও তৃপ্তির হাসি দিয়ে বলে, আজ সবাই তাকাবে আমার দিকে। মাথার ভিতর একটাই চিন্তা, ফারহান আজও হয়তো থাকবে, তাকে ইগনোর করব, এবং আজ সবাই দেখবে আমি কাকে পছন্দ করি। তবে সে জানতো না, আজ যে মানুষটিকে সে দেখতে পাবে তাকেই চিনবে সবাই ঠিকই, কিন্তু নিজের মনকে চিনতে পারবে না। সন্ধ্যা হয়, হররুমে একে একে প্রবেশ করছেন সবাই। চারপাশে হালকা জার্জ মিউজিক, হোস্টরা স্টেজে প্রস্তুত, মিডিয়া ব্যস্ত, লাইভ আপডেট। একসময় মাইকে ঘোষণা করে, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, ইন্ট্রোগেটিং দি ম্যান হু হ্যাজ ট্রান্সফর্ম দ্য ফিউচার অফ ক্লিন এনার্জি ইন বাংলাদেশ, দি সিইও অফ সোলার হব গ্রুপ, মিস্টার অর্ক। হঠাৎ ঝলসে উঠে ক্যামেরার ফ্ল্যাশ। স্টেজের কর্নার থেকে এক ঝলক আলোয় দেখা গেল অর্ককে, একজন দীর্ঘদেহী সুগঠিত পুরুষ, পরনে সাদা শার্ট, নেভি ব্লু 3 পিস, হাতে সোনালি ঘড়ি, চোখে মুখে দৃঢ়তা, হাঁটার ভঙ্গিমায় আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে ক্ষীণ এক ঠান্ডা হাসি। অর্ককে দেখে অরণি থেমে যায়, হাত থেকে ওয়াইনের গ্লাসটা কাঁপে। সে বিশ্বাসই করতে পারে না, এ কি সত্যিই সেই অর্ক, যেই কাজের ছেলেকে একসময় তার পরিবারের সবাই গালমন্দ করত? একে সেই অর্ক যে ছেলেটাকে সে ঘৃণা করত, অপমান করত, প্রকাশ্যে অপছন্দ করত,
সেই ছেলেটাই আজ দেশের সবচেয়ে আলোচিত তরুণ ব্যবসায়ী। সব ক্যামেরা এখন অর্কের দিকে। সবচেয়ে ধনী কোম্পানির নাম আজ তার সঙ্গে জড়িয়ে। অরণ্যের গলা শুকিয়ে আসে, তার চোখে শুধু অবাক আর বিস্ময় আর অপ্রষ্ট অনুশোচনা। সে চুপচাপ অর্কের দিকে এগোয়, হাজারো মানুষের ভিড়ে পার হয়ে অচেতনভাবে তার পা সামনে এগোয়। মনে মনে সে ভাবে, একটাবার কথা বলি, পুরনো স্মৃতির কথা বলি, সে কি মনে রেখেছে সেসব? অরণি কথাগুলো ভাবছে। অর্ক এক কোনায় দাঁড়িয়েছিলেন, সাংবাদিকদের ঘিরে তাদের প্রশ্ন ভিড়ে হালকা হাসিতে কথা বলছিলেন। কিন্তু হঠাৎই তার চোখ পড়ে একজনের দিকে। সে আরণি, হ্যাঁ সেই আরণি, যাকে এক সময় তাকে অবহেলার চূড়ায় ফেলেছিল, অপমান করতে প্রতিটা মুহূর্ত। সে আসছে অর্কের দিকে। অর্ক চোখ নামিয়ে নেয়, চোখ মুঠে কঠোরতা। তার চোখে এখন অতীতের কোনো চিহ্ন নেই, সে শুধু ঠান্ডা অভিমানের ছাপ। অরণি কাছে এসে দাঁড়ায়, একটু কাঁপা গলায় বলে, অর্ক তুমি? অর্ক কিছু বলে না। অরণি আবারও বলে, অর্ক আমি জানতাম না তুমি এতদূর চলে এসেছো। আমি সত্যিই অবাক। তোমার চেহারাটা কিন্তু বদলায়নি, তবে তোমার আগের থেকেও বেশি সুন্দর লাগছে। অর্ক ধীরে ঘুরে তাকাই, ঠোঁটে ক্ষীণ হাসি বলে, জি ম্যাম, আপনার চেনা অর্ক তো ছিল এক গরিব চাকর, তাই না? অরণ্যি তখনই বলে, আমি তখন ভুল করেছিলাম, আমি জানতাম না তুমি এত বড় হবে। আজ আমি গর্বিত যে আমার বাড়ির কাজের লোক দেখিয়ে দিয়েছে সে কত বড়। অর্ক বলে, গর্ব? সেটা তো তখন দেখাওনি, যখন আমার মা মারা যাওয়ার পরও তোমার মা আমাকে থালা ছুঁড়ে মেরেছিল, যখন আমি জ্বরে পড়েছিলাম, আর তোমরা বলেছিলে গরিবের আবার অসুস্থতা কিসের। মনে আছে অরণি ম্যাম এসব? অরণির চোখ ছলছল করে উঠে। সে আবার বলে, আমি তখন অন্যরকম ছিলাম, আমি বুঝিনি তুমি এত গভীর ছিলে। 2-3 বছর তো পার হয়ে গেছে। অর্ক এবার এক ধাপ এগিয়ে চোখে চোখ রেখে বলে, তুমি আমাকে চিনেছিলে না অরণি, আজ আমি আলোয় দাঁড়িয়ে আছি বলে কাছে আসছো, কিন্তু যে অন্ধকারে আমি বেড়ে উঠেছি সেখানে তোমরা কেউ ছিলে না। আজ তোমার চোখে আমি সফল, কিন্তু সেই অর্ক যে নীরবে রাত্রির পর রাত্রি নিজের ভবিষ্যৎ গড়েছে, সে অর্ক আর কারোর প্রয়োজন বুঝেনি। অরণি আর কিছু বলতে পারে না, গলার কাছে দলা ভাগানো কান্না। অর্ক ধীরে ঘুরে যেতে যেতে বলে, যাকে তুচ্ছ করেছিলে আজ তাকেই ছুতে চাও। দুঃখিত অরণি, তুমি আজও আমাকে হারিয়েছো। অরণি থমকে দাঁড়িয়ে থাকে, চারপাশের আলো ঝলমলে পরিবেশ হঠাৎ অপৃষ্ট হয়ে আসে। তার চোখে তখন শুধুই সেই অর্ক যাকে সে হারিয়ে ফেলেছে চিরতরে। কোনো ব্যান্ড বাজছে পেছনে, কোনো লাইট ঝলকাচ্ছে স্টেজে, কিন্তু তার ভিতরের ভাঙন, অপরাধবোধ আর হেরে যাওয়ার যন্ত্রণা তাকে নিঃশব্দে গ্রাস করে। এমন সময় স্টেজে অর্ককে ডাকা হয়, তার পিছনের সফলতার গল্প শুনবে সবাই। অর্ক স্টেজে আসে, মাইক হাতে দাঁড়িয়ে বলে, আমার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। একজনের বাড়িতে কাজের লোক হিসেবে থাকতাম। আমার মা সে বাড়িতে কাজ করত, সকালে ভোর থেকে রাত 12টা অবধি কাজ করত। আমার মা সে বাড়িতে অসুস্থতায় মারা যায়, কেউ তার গায়ে স্পর্শ অবধি করেনি, বরং শুনেছিলাম কাজের মহিলা মরেছে, লাশ ড্রেনে ফেলে দিয়াই। কষ্টে বুক ফেটে গিয়েছিল আমার। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম বড় আমাকে হতেই হবে। উন্মুক্ত স্কুলে ভর্তি হয়, ক্লাস না করলেও পড়াশোনা চালিয়ে গেছি ঠিকই। বাড়িতে মায়ের জায়গাতে কাজটা আমার দেওয়া হয়। গরু খাটান খেটেছি আমি, প্রতিদিন নির্যাতন হয়েছি সে বাড়ির সব স্যার ম্যাডামদের কাছে। অসুস্থ হয়ে পড়ে থাকলেও আমাকে লাথি মেরে উঠিয়ে কাজ করিয়ে নিয়েছে। সব ঠিক ছিল, জীবনের চরম পর্যায়ে গিয়েছিলাম হয়তো। সে বাড়িতে সুন্দরী একটা মেয়ে থাকতো, বাড়ির মালিকের মেয়ে, দেখতে সুন্দরী, মন আবার ব্যাকুল। মেয়েটাকে ভালোবেসে ফেলি। মেয়েটা আমাকে দিয়ে তার জুতো, জামা, এমনকি তার বাথরুমও পরিষ্কার করিয়ে নিয়েছে। ভালো থাকার বদলে গালমন্দ বেশি শুনেছি। কাজের ছেলে হয়ে একদিন সেই মেয়েটাকে ভালোবাসার কথা বলেছিলাম, ব্যাস সেদিনে আমাকে সবাই অনেক মারে, হাত মুখ সারা গা ফেটে রক্ত বের হয়। সে মেয়েটি বলেছিল আমার কোনো যোগ্যতা নেই, তাকে ভালোবাসতেও যোগ্যতা লাগে, হয়তো সেই যোগ্যতার নাম টাকা। আজ আমি সেই যোগ্যতা অর্জন করেছি। মেয়েরা আমার পেছনে ঘোরে। সেদিন বাড়ি থেকে বের না করে দিলে আজ আমি এতদূর আসতে পারতাম না। এই জন্য আমার সফলতার পিছনে একজন নারীর অবদান বেশি। কথাই আছে না, প্রত্যেক পুরুষের সফলতার পিছনে কারণ থাকে একজন নারী। আমার বেলাতেও সে। যদি সেই পরিবার, সেই নারীটা আজকে এসব দেখে, তাহলে তাকে ধন্যবাদ জানালাম। অর্ক কথাগুলো বলে তার বক্তব্য শেষ করে এরপর অনুষ্ঠান থেকে বের হয়ে যায়। অরণি কখন যে কেঁদে ফেলেছে বুঝতে পারেনি। শুধু আরণি নয়, সেখানে থাকা প্রত্যেকটা মানুষ, টিভির সামনে বসা আশরাফ সাহেবের পরিবারও কেঁদে ফেলেছে। কিন্তু এখন কেঁদেই বা আর লাভ কি? মাঝরাত, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের এক নির্জন মোড়, ঘুরঘুটে অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাদা ধোঁয়া, আগুনের লীলাহীন শিখার পুড়ে যাওয়া প্লাস্টিক লোহার গন্ধে বাতাস ভারী। চারিদিকে শুধু বিস্ফোরণের শব্দ আর জ্বলন্ত ট্যাকের কঙ্কাল। 30 কোটি টাকার মাল 40টি বিশাল কার ভ্যান ভর্তি হয়ে রওনা দিয়েছিল চট্টগ্রাম বন্দরের দিকে। মালগুলো ছিল ইম্পোর্টেন্ট কেমিক্যালস, সোলার প্ল্যান্ট, যন্ত্রাংশ এবং কয়েকটি দামি মেশিনারি, যা আশরাফ ইন্ডাস্ট্রিজ
এর আগামী 3 বছরের সবচেয়ে বড় প্রজেক্টের চালিকা শক্তি। কিন্তু সবই শেষ, চারিদিকে শুধু ধ্বংস। আগুনের তাপে হাইওয়ের পিচ পর্যন্ত গলে গিয়েছে, বিস্ফোরণে উড়ে গিয়েছে ট্রাকগুলোর ছাদ, কয়েকটি ট্রাক তো প্রায় ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘটনায় ভয়াবহতায় ফায়ার সার্ভিস, পুলিশ, এমনকি সেনাবাহিনীর বিশেষ টহলও ছুটে এসেছে। কিন্তু এর মধ্যেই আগুনের ছায়া আলোয় একজন মানুষ দাঁড়িয়ে আছে, অদ্ভুত এক প্রশান্তিতে। সে হাতে ধরা সিগারেটটা ঠোঁটে চেপে ধোঁয়া ছেড়ে মৃদু হাসে। সে হলো সাব্বির রহমান, যে 10 বছর জেলে ছিল, যাকে মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়ে দিয়েছিল আশরাফ সাহেব। সে ফিরে এসেছে, আর তার প্রথম আঘাত এতটাই শক্তিশালী যে আশরাফ ইন্ডাস্ট্রিজের ভিত কেঁপে উঠবে। সাব্বিরের সঙ্গে ছিল 4 জন বিশেষ প্রশিক্ষিত লোক, যারা একসময় কন্ট্যাক্ট প্লাস টিম হিসেবে কাজ করত। এখন তারা সাব্বিরের জন্য আগুনের খেলা খেলতে প্রস্তুত। প্রতিটি ট্রাকে সাবধানে লাগানো হয়েছিল সময় নির্ধারিত বোমা। বোমায় বিশেষ কেমিক্যাল ফুয়েল ব্যবহার করা হয়েছিল, যাতে ছোট স্প্রাট থেকেই ভয়াবহ বিস্ফোরণ হয়। সবকিছু এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কারো মনে সন্দেহ হওয়ারও উপায় নেই। পেছনে লাল আলো জ্বলছে, পুলিশ সাইরেন, মিডিয়া পৌঁছে গেছে, তবু সাবিরের মুখে কোনো ভয় নেই। সে এক পা করে এগিয়ে যায় ধ্বংসস্তূপের মাঝে, আগুনের আভায় তার চোখে স্পষ্ট দৃঢ়তা। সে বলে, আজ শুরু, একে একে সবকিছু নিয়ে নেব আশরাফ। তুমি যেভাবে আমার জীবন শেষ করেছিলে, আমি সেভাবেই তোমার সাম্রাজ্য পুড়িয়ে ছাই করে দিব। সাব্বিরের ঠোঁটে একটুখানি বিজয়ের হাসি। সকাল 7টা, চিরচরিত সময়ে আগেই আশরাফ সাহেব অফিসে হাজির। আজ তার একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার কথা ছিল চায়নার এক কোম্পানির সাথে। কিন্তু হঠাৎ ম্যানেজার দৌড়ে এসে বলে, স্যার, ভয়াবহ খবর, আমাদের সব ট্রাক আগুনে পড়ে গেছে। আশরাফ সাহেব ম্যানেজারের কথা শুনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, কি বলছো তুমি? কই গেল মালগুলো? কিভাবে হলো? জামির বলেন, স্যার, সব ব্লাস্ট হয়েছে, পেট্রোল বিস্ফোরণ। ফায়ার সার্ভিস বলেছে বোমা লাগানো হয়েছিল, কেউ ইচ্ছা করে করেছে। আশরাফ তখন বলে, কি? জামির আবারও বলে, স্যার, সব সিসিটিভি চ্যানেল কভার করেছে এটা। আপনার কোম্পানির নাম এখন লাইভে, স্টক প্রাইস পড়তেছে। আশরাফ মুহূর্তে চুপ হয়ে যায়। সে চেয়ার ধরে বসে পড়ে। হঠাৎ কানে বেজে ফোনের রিং। একটা অচেনা নাম্বার রিসিভ করেছে। হ্যালো। ওপাশ থেকে কাপা গলায় ভেসে আছে পরিচিত কণ্ঠ, কেমন আছো পার্টনার? আশরাফ অবাক, চিৎকার করে, তুই? সাব্বির? সাব্বির বলেন, হ্যাঁ আমি। আগুনটা কেমন দেখলে? ভালো লেগেছে তো? এটা তো মাত্র শুরু আশরাফ, এবার তোমার ধ্বংসের পালা। আশরাফ বলে, তুই কি চাস? সাব্বির তখন বলে, আমি চাই তুমি শেষ হও, তুমি কাঁদো, তুমি বোঝো প্রতিশোধ কাকে বলে। তুমি আমাকে যে রাত দিয়েছিলে জেলের ভিতর, এবার আমি তোমার জীবনটাকে সেরকম অন্ধকার করে দেব। আশরাফ বলে, সাব্বির, আমি ছাড়বো না তোকে। সাব্বির বলে, তুমি তো একসময় বলেছিলে জীবন একটা খেলা, এখন সেই খেলাই আমি কুইন মুভ করলাম পার্টনার। কল কেটে দেয়। আশরাফ সাহেব বুকে হাত দিয়ে বসে পড়ে। মাথার মধ্যে ঘুরে 30 কোটি টাকার ব্যাংক লোন, যেন সবকিছু তার এবার হারাতে হবে। যেসব ইনভেস্টাররা এই ডিলে টাকা ঢেলেছিল, এগুলো বিক্রি করলে 60 কোটি টাকা হবে। এই 60 কোটি টাকা এখন কিভাবে জোগাড় হবে? বেশ কয়েকদিন ধরে আশরাফ ভিলাতে নানান সমস্যা দেখা দিচ্ছে। ইনভেস্টাররা বাড়িতে আসছে, ব্যাংক থেকে চাপ দিচ্ছে টাকার জন্য। সবকিছু মিলিয়ে পুরো বাড়িটা থমথমে করছে। কিন্তু এর ভিতরে আরনি নেই। সে অর্ককে নিয়ে ভাবনাতে ডুবেছে। বিজনেস পার্টির সে রাতের পর আরনি অর্ককে দেখে অবাক হয়েছে। সেদিন আরনির চোখের সামনে যেন একটা নতুন মানুষকে দেখেছিল, যার মুখটা একসময় ছিল ধুলিমাখা, মলিন, জামা, নিঃশব্দে কাজের ছেলে। সেদিন তার চোখে ছিল আত্মবিশ্বাস, ঠোঁটে কঠিন নিষ্ঠুর এক হাসি, আর সেই হাসি কাঁপিয়ে দিয়েছিল অরনির বুক। অর্ক আজকে সোলার হোপ কোম্পানির সিও। অরনি ভেবেছিল সেদিন হয়তো কথা বলবে, সামান্য কিছু ব্যাখ্যা দেবে, কিন্তু অর্ক নিউজে সবকিছু জানিয়ে দেয়। সেখানে থাকা সবাই কেঁদেছিল। অরনি বুঝতে পারেনি সে কেঁদে ফেলেছে, তবে অর্ক অরনির দিকে তাকায়ও নি, যেন সে অর্কের সামনে দাঁড়িয়ে থাকা একটা বাতাস মাত্র। সে রাত থেকে একটা অদ্ভুত হাহাকার বাসা বাঁধে অরনির ভিতরে। ঘুম ভাঙে মাঝরাতে, ঘুম আসে না গভীর রাতে। আয়নায় নিজেই চোখে ক্লান্তি দেখে। আর যতই সে নিজেকে বোঝাতে চায় অর্ককে নিয়ে ভাবা উচিত নয়, ততই যেন অর্কের মুখটা আরো পরিষ্কার ভেসে ওঠে ওর চোখে। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন রত্না। পাশে সবাই গা এলিয়ে দিয়ে বসে আছে অরনি। মন খারাপ করা এক চাহিনিতে জানলার দিকে তাকাই। রত্না লক্ষ্য করলেন মেয়েটা কিছুদিন ধরে খুব চুপচাপ। একসময় কৌতূহলী বললেন, তোর মন খারাপ কেন রে? এত চুপচাপ কেন তুই? অরনি তখন তার মায়ের কথা শুনে বলে, না তো মা, কিছু না। রতন তখন মেয়ের কথা শুনে বলেন, সবচেয়ে বড় কিছু না হলেও এইরকম চুপ করি মুখের ভেতর থেকে বের হই। তুই কি অর্ককে নিয়ে ভাবছিস? মায়ের মুখে অর্কের নাম শুনেই অরনি চুপ হয়ে যায়। ভেতরটা যেন কেউ কাটা বিধিয়ে দেয়। অরনি তখন বলেন, মা, তুমি জানো সব? রত্না তখন মেয়ের কথা শুনে বলেন, অর্ক ছোটবেলা থেকেই অন্যরকম ছিল, কারো ক্ষতি করেনি,
আমরা যখন ওকে চাকরের মতো ব্যবহার করতাম, বাড়ির পোষা কুত্তার থেকে খারাপ আচরণ করতাম, বকা দিতাম, সেই ছেলেটা কোনোদিন মুখে শব্দ পর্যন্ত করেনি। হয়তো তার বদদোয়াতে আজকে আমাদের পরিবারে খারাপ অবস্থা নেমে আসতে হয়েছে। আরনি তখন বলে, আমি খুব খারাপ আচরণ করেছি মা ওর সাথে। রত্না তখন মেয়ের কথা শুনে বলেন, সেটা ও বুঝে বলতো, তেমন কিছু হয়নি ম্যাম, মানে সেসব মেনে নিত। আর যে ছেলেটা কোটি টাকার মালিক তাকে দেখে আমার গর্ব হয়, কিন্তু আমাদের অহংকার তখন ওকে শেষ করে দিতে চেয়েছিল। এখন মনে হয় ও চলে গিয়ে ভালো কাজ করেছে। আরনির চোখ ঝাপসা হয়ে আসে, বুকটা যেন ফেটে যাচ্ছে। আরনি তখন বলে, আমার এত অহংকার ছিল, আমি তাকে কখনো মানুষ বলে ভাবিনি, অথচ এখন এখন আমি তার চোখে তাকাতেও সাহস পাই না। রত্না চুপচাপ মাথায় হাত রাখে। মেয়ের চোখে ছিল মা হৃদয়ের আপার মমতা। রাবেকা এলেন, রত্না তাকে কফি দিয়ে বলল, তুমি জানো অর্ক এখন কি হয়ে গেছে? রাবেকা তখন বলেন, আমাদের বাড়িতে থাকা সে কাজের ছেলেটা? রত্না বলেন, হ্যাঁ, আজ সে বিশাল বিজনেস সাম্রাজ্যের মালিক, সোলার হোপ গ্রুপের সিইও। রাবেকা বিস্ময়ে চুপ করে গেলেন। কিছুক্ষণ পর বললেন, টিভিতে ওর ইন্টারভিউ দেখেছি, প্রথমে চিনতে পারিনি। আমরা তার সাথে বড্ড অন্যায় করেছি, মানুষই মনে করিনি, অথচ সেই ছেলেটা এখন তো বিজনেসম্যান। অরণি কি ওকে নিয়ে ভাবে? রত্না চুপ করে থাকেন। অরণির নাম শুনলেই তার বুক কেঁপে ওঠে। আর অরণি, সে তখন বারান্দে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল। চোখে কেবল অর্ক। অরণি অবশেষে শ্বাস করে ফোন করলো অর্ককে। রিং বাজে একবার, দুইবার, তিনবার, কিন্তু কেউ ধরলো না। অর্কের নাম্বারে ম্যানেজ করে ওর কাছে কোনো বিষয় না, সে নাম্বার পেয়েই কল করেছিল, কিন্তু রিসিভ হয়নি। সেটা না দুদিন ফোন করি অর্ককে, বেশিরভাগ সময় ব্যস্ত সিগন্যাল, তারপর আবার কিছু না। আরনের ভিতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। যে ছেলেটাকে সে একদিন অবহেলা করেছিল, আজ সেই ছেলেটা একটুও পাত্তা দিচ্ছে না। অরণি ঠিক করলো সরাসরি যাবে অর্কের অফিসে। সে চলেও আসে একদিন পর। সোলার হুপ গ্রুপের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে যখন অরণি উপরের দিকে তাকায়, বুকটা ধরফর করে উঠে। চোখের সামনে যেন অর্কের সেই দীপ্ত মুখ ভেসে ওঠে। অরণি মনে মনে বলে, আমি কথা বলবো। যাই হোক, সিকিউরিটির থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে রিসেপশনে গিয়ে দাঁড়াই। একটা মেয়ে এসে অরণিকে উদ্দেশ্য করে বলে, কাকে চাই ম্যাম? অরণি তখন বলেন, অর্কের সাথে দেখা করতে এসেছি। মেয়েটা বলে, আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, দেখি শিডিউল। অরণি তখন বলেন, না নেই। মেয়েটা বলে, সরি, স্যারের সাথে এভাবে দেখা হবে না, তাছাড়া স্যার এখন বিজি। অরণি তখন বলেন, তাহলে আমি বসে থাকবো। মেয়েটা বলে, আচ্ছা বসেন, ওয়েটিং লবিতে থাকেন, কিন্তু কখন বের হবে জানি না। অরণি সোফাতে গিয়ে বসলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর অবশেষে অর্ক বেরিয়ে এলো কনফারেন্স রুম থেকে। চারপাশে বিজনেস এক্সিকিউটিভ, সাংবাদিক, সহকর্মীরা ঘিরে আছে তাকে। নতুন প্রজেক্ট নিয়ে জানতে চায় রিপোর্টাররা। মায়ের খাতে সবাই ঘিরে রেখেছে। অর্ক কিছু বলতে যাবে, তখনই চোখ চলে যায় সবার পিছনে দাঁড়িয়ে থাকা অরণির দিকে। অরণি এগিয়ে এসে বলল, অর্ক, আমি একটু কথা বলতে চাই তোমার সাথে। অর্ক এক ঝলক তাকাই, তারপর ঠান্ডা স্বরে বলে, আজ ব্যস্ত আছি, সময় নেই। অরণি যখন বলেন, প্লিজ 1 মিনিট। অর্ক বলে, শোনো, আমার জীবনে এখন গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে, সময় নষ্ট করতে চাই না, পারলে রিসেপশনে নাম্বার রেখে যাও, যদি সময় পাই। তারপর কোনো কথার উপেক্ষা না করে অর্ক চলে যায়। অরণি নির্বাক দাঁড়িয়ে থাকে। পেছনে কয়েকজন অফিস কর্মী বলা শুরু করে, উনিই না স্যারের সেই ভালোবাসার মানুষ ছিল। স্যার গরিব থাকায় তখন না করে দিয়ে, স্যার যখন টাকার মালিক হলো তখন এসেছে পাত্তা নিতে। এসব শুনে অরণির বুকটা কেঁপে ওঠে। সে চোখের জল চেপে দুটো বেরিয়ে আসে বিল্ডিং থেকে। রাতের জানলার পাশে দাঁড়িয়ে অরণি নিজের সাথেই লড়াই করে। অরণি নিজেই নিজেকে বলে, আমি কি ওকে ভালোবেসে ফেলেছি, নাকি আমি কেবল অনুশোচনায় ভুগছি? কিন্তু যখন তাকে দেখি, আমার বুকের ভিতরটা কেমন হাহাকার করে ওঠে। অন্যায় বোধ থেকে কি ভালোবাসাও তৈরি হয়? তার চোখ বারবার ফিরে আসে অর্কের ঠান্ডা মুখ, অবহেলার চোখ, নির্বিকার কণ্ঠ, চোখের সামনে ভাসতে থাকে অর্কের সবকিছু। বৃষ্টির ভিতরে ছেলেটা সারা রাত তার গাড়ির কাদা ধুয়েছিল, কাদাওয়ালা জুতো, কাপড় সব পরিষ্কার করে দিয়েছিল। এসব ভেবে অরণের গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে নিজেই বলে, আমি বলেছিলাম ভালোবাসা পেতে হলে নিজের যোগ্যতা থাকতে হয়। আজ আমি বুঝি তুমি সেই যোগ্যতায় পৌঁছে গেছো, আর আমি পড়ে আছি ভুলের স্তূপে। পরের দিন বিকেলে অর্ক গাড়ি নিয়ে বেরিয়েছে অফিস থেকে। সামনের রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আরণি। চোখে চোখ পড়লো, কিন্তু অর্ক কাস্টল গাড়ি চলিয়ে চলে গেল। অরণি শুধু তাকিয়ে থাকলো তার চলে যাওয়ার পিছনে। তার ভিতরে আবার সেই শব্দ, ভালোবাসা এখন শুধুই একতরফা, পিছু হাঁটা। আশরাফ অফিসে আসতেই ম্যানেজার জমির হাজির। সে বলে, স্যার, আমি আজ সকালে ইনভেস্টরদের লিস্ট বের করেছি। ট্রাকের মালামালের মধ্যে যাদের প্রাণ ছিল তাদের মোট ড্যামেজ ক্লেম দাঁড়াবে প্রায় 50 কোটি টাকা। এছাড়া ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স আর স্টোরেজের হিসাব মিলে পুরোটা 60 কোটিরও বেশি। আশরাফ যেন শুনে না, শুধু কপালের ঘাম মুছে বলে, ইন্স্যুরেন্স তো করা ছিল। জমির আশরাফের কথা শুনে বলে, দুঃখিত স্যার,
যে ফাইলটা আপনি সাইন করেননি ওই ইন্স্যুরেন্স পলিসি অ্যাক্টিভ হয়নি। ট্র্যাক ছাড়ার আগে ফাইনাল ভেরিফিকেশনে সাইন লাগতো, সেটা হয়নি। আশরাফ তখন তার ম্যানেজারের কথা শুনে বলে, মানে ইন্স্যুরেন্স ছিল না? জমির মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। কিছু সময় পর বলে, এখন ইনভেস্টরদের টাকা দিতে হবে আমাদের। আপনার অ্যাকাউন্টে এখনও 19 কোটি আছে, কিন্তু তাতে কিছু হবে না, ব্যাংকেও ফান্ড কম। আশরাফ দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো পাগলের মতো। আশরাফ তার ম্যানেজারকে বলে, এখন কি করা যায়? ব্যাংকে লোন। জমির তখন বলে, বিস্ফোরণ ডিটেলের কারণে এখন ব্যাংক কোনো রিস্ক নিতে চাইছে না। আমাদের প্রস্তাবে তারা আগ্রহী দেখায়নি, আমি চেষ্টা করেছিলাম। আশরাফ তখন বলে, তাহলে আমি কি করব? জামির, আমি একে কীভাবে সব সামলাবো? জামির বলেন, স্যার একটা অপশন আছে। আপনার নারায়ণগঞ্জের যে জমিগুলোতে নতুন ফ্যাক্টরি প্ল্যান করেছিলেন সেগুলোর কিছু অংশ আপনি নিলামে তুললে ভালো দাম পাওয়া যাবে, অন্তত 30-35 কোটি উঠে আসবে। ইনভেস্টরদের টাকাটাও কিছুটা শোধ হবে। আশরাফ তখন তার ম্যানেজারের কথা শুনে বলে, আমার বিজনেসের হৃৎপিণ্ডটা কেটে দিতে বলছো জামির? আমি কিভাবে সব হারাতে দেব? জামির তখন বলেন, স্যার আপনার সব হারাবে না, অন্তত সময় পাবেন, বাকিটা আবার গুছিয়ে নিতে পারবেন। চুপচাপ বসে পড়ে আশরাফ, কি করবে বুঝতে পারে না। এক একটার পর এক একটা ফোন আসছে। ইনভেস্টর, ডিস্ট্রিবিউটর, পার্টনাররা সব কল করেছে। যারা ইনভেস্ট করেছিল আশরাফের কোম্পানিতে তাদের মধ্যে একটা ইনভেস্টর বলে ওঠে, আশরাফ সাহেব আমাদের প্রাণ পড়ে গেছে, আপনি এখনই এক্সপ্লেইন দেন, টাকা কবে ফেরত দিবেন, না হলে আমরা মামলা করব আপনার কোম্পানির বিরুদ্ধে, ক্লাস অকশন ফাইল করব, আমাদের 10 জন একসাথে আদালতে যাব। ফোন নামিয়ে ফেলে দেয় আশরাফ, নিজেকে আয়নায় দেখে চোখ লাল, চেহারায় আতঙ্ক। এই লোকটা এতদিন ভাবতো আমি দেশের টপ বিজনেসম্যান, আর আজ একটা দুর্ঘটনায় যেন সবকিছু শেষ। সময় পেরিয়ে বিকেল আসে। জমির হন্তদন্ত হয়ে অফিসে ঢুকে সে আশরাফকে বলেন, স্যার আর একটা দুঃসংবাদ, সাব্বির স্যার আপনার কোম্পানির কয়েকজন টেকনিক্যাল অফিসারকে কিনে ফেলেছে। সে আপনার এক্সপোর্ট রিপোর্ট, কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স ফাইল, এমনকি আপনার ট্যাক্স ফাইলের ডাটা বিক্রি করে দিয়েছে সাব্বিরের কাছে। সে এসব মিডিয়াতে মিথ্যাভাবে ছড়াচ্ছে। আশরাফ তখন বলেন, কি বলছো সাব্বির? জামির তখন বলেন, হ্যাঁ স্যার, জাস্ট বিজনেস মিডিয়া নামে একটা নতুন রিপোর্ট বলা হয়েছে আশরাফ গ্রুপের ভিতরে দুর্নীতির স্রোত, ইনভেস্টরদের সাথে প্রতারণা, এইসব ছাপানো হয়েছে। আশরাফ তখন তার ম্যানেজারের কথা শুনে বলেন, সে আমার পিছনে লেগে আছে, কারণ আমি তার ফিউচারে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানি সে আমার সব কিছু ধ্বংস করতে চাই। তখন জামির বলে ওঠেন, স্যার এটা থামাতে না পারলে আপনি আইনগত দিক থেকেও বড় সমস্যায় পড়বেন। তখন আশরাফ বলে, আর কি কিছু জানো? আশরাফের কথা শুনে তখন জামির বলে ওঠেন, সাব্বির আপনার এক পুরনো সাপ্লায়ার কোম্পানির সাথেও কন্ট্রাক্ট করেছে। তারা এখন থেকে আপনার কোম্পানিতে মাল সরবরাহ বন্ধ করবে বলে জানিয়েছে। তারা এখন সোলার হোপ কোম্পানির সাথে কাজ করবে। আশরাফের কপালে ভাঁজ পড়ে, গায়ের ঘাম জামা ভিজিয়ে দিয়েছে, ঠোঁট শুকিয়ে গেছে। তার মাথার মধ্যে বাজছে, সাব্বির তুই কি আমায় শেষ করেই ছাড়বি? ছুটির পর সবাই চলে গেছে, অফিস ফাঁকা। আশরাফ চেয়ার থেকে উঠে জানলার ধারে গিয়ে দাঁড়ায়। ঢাকার আলো ঝলমলে শহরটাকে দেখে মনে হয় সব আগের মতোই আছে, কিন্তু তার ভিতরে শহরটা আজ ধ্বংসস্তূপ। মনে পড়ে যখন প্রথম ছোট্ট একটা ট্রেনিং কোম্পানি খুলেছিল, তখন রাজ্যকে কাজ করত, নিজের স্বপ্ন নিয়ে ভাবতো। আজ এত দূরে এসে যখন সে দাঁড়িয়েছে, তখন যেন এক ঝড় এসে সবকিছু ধুলোর মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার চোখ বেয়ে পড়ছে অশ্রু, নিঃশব্দে ফিসফিস করে, আমি কি সত্যিই হেরে যাচ্ছি? দিনগুলো এক সময় বদলাই, যেমন বদলে গেছে অর্ক। একসময় যে অর্ক ছিল বড়লোক বাড়ির গরিবের কাজের ছেলে, এখন সে এক সফল বিজনেসম্যান। দামি গাড়ি, চোখ ধাঁধানো অফিস, ঝকঝকে স্মার্টনেস, সব মিলিয়ে এক অবিশ্বাস্য রূপান্তর। কিন্তু সেই বদলে যাওয়া অর্ককে যখন প্রথম দেখেছিল অরণি, তার নিজের চোখকে বিশ্বাস হয়নি। এই ছেলেটাকে সত্যিই সেই অর্ক যে এক সময় আমাদের বাড়ি কাজ করতো, যাকে আমরা কত তাচ্ছিল্য করেছিলাম। অরণি এইসব দিন রাত মনে মনেই ভাবতো। শরীরটা কেঁপে উঠছিল ওর নিজের ভাবনায়। তখন সে জানতো না এই অর্কই একদিন তার রাতের ঘুম কেড়ে নিবে। সময়টা সন্ধ্যা, সূর্য নেমেছে, বাতাসে একটু একটু শীতভাব। আরণি নিজের রুমে আয়নার সামনে বসেছিল, সাজতে ইচ্ছা হচ্ছিল না, মুখটা যেন নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। হাতে ফোন, স্ক্রিনে অর্কের আপলোড করে একটা ছবি, কালো সুটে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস, পেছনে একটা বিলাসবহুল গাড়ি। তাকে দেখে আরণির বুকের ভেতর কেমন জানি মোচড় দেয়। নিজেই নিজেকে বলে, অর্ক তুমি তো আজ অন্য কেউ হয়ে গেছো। রত্না তার মেয়ের এই অবস্থা দেখে বলে, ভাগ্যের কি খেলা, আমরা যাকে একসময় কাজের ছেলে বলে দূরে রেখেছিলাম,
সেই ছেলেটাই আজ আমার মেয়ের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। পরের দিন সকালে আরুনি বের হলো একদম নতুন সাজে, পরনে হালকা লেবু রঙের শাড়ি, হালকা মেকআপ, হাতে ফোল্ডার। অর্কের অফিসে ঢুকে সোজা রিসেপশনের ডেস্কে আমি মিস্টার অর্কের সাথে দেখা করতে চাই। আরুনি অর্কের এক স্টাফকে বলে, আজও আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে ম্যাম। একটা ছেলে আরুনিকে উদ্দেশ্য করে বলে, ও আমাকে চেনে, বলে দিন আরুনি এসেছে। আরুনি তখন সেই ছেলেটিকে বলে, রিসেপশনের ছেলেটা অর্কের কাছে যায়। ছেলেটা বলে, স্যার ম্যাম আরুনি আপনাকে দেখতে এসেছেন। অর্ক তখন ছেলেটির কথা শুনে বলে, বলুন আমি ব্যস্ত, সময় নেই দেখা করার। ছেলেটা ফিরে এসে কথাটা বলল। আরুনির বুকের মধ্যে যেন বাজ পড়ে এটা শুনে। ও আমাকে দেখতে চায় না, সে একা বিড়বিড় করে বলল। অগত্যা মাথা নিচু করে ফিরে যায় আরুনি। আরুনি দিন দিন অস্থির হতে লাগলো। একের পর একবার অর্কের অফিসে যাওয়া, কখনো অজুহাতে মেইল পাঠানো, কখনো বিজনেস প্রজেক্ট নিয়ে আলোচনা করার ছলে দেখা করার চেষ্টা, সবাই যেন এক উদ্দেশ্যই, আমি তোমাকে চাই অর্ক, তুমি আজ আমার অহংকার ভেঙে দিয়েছো, তোমার কাছে আমি মাথা নত করতে রাজি আছি। আরুনি সাহস করে অর্কের ফেসবুকে একটা মেসেজ পাঠাই, অর্ক আমি জানি তুমি এখন অনেক ব্যস্ত, অনেক বড়, তবুও আমি কি একটু সময় পেতে পারি কফির জন্য প্লিজ। অর্ক সিন করে কিন্তু কোনো উত্তর দেয় না। ওদিকে অর্ক একা বসে থাকে ব্যালকনিতে, হাতে কফির কাপ, চোখ দিগন্ত। মনে পড়ে যাচ্ছে কিছু অতীতের কথা। তুই ছোট লোক, কাজের ছেলে, তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? কুত্তার বাচ্চা, যা সর সামনে থেকে। আরুনি সেই কথা আজ অর্কের কানে বাজে। সে চোখ বন্ধ করে, তুমি ভালোবাসো আমাকে অরণি? আজ যখন আমি কোটিপতি হয়েছি, যখন তোমার চোখে আমি সমাজে মানজনক যোগ্যতা অর্জন করেছি বলে ভালোবেসেছো, না আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কখনোই না। অর্ক নিজেই কথাগুলো ভাবে, কিন্তু মনের গভীরে অর্ক জানে সে আজও আরুনিকে ভালোবাসে। আরুনি ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা। আরুনি আবার যায় অর্কের অফিসে। এবার সে নিচে রিসেপশনে বসে অপেক্ষা করে প্রায় 1 ঘন্টা। অবশেষে অর্ক বেরিয়ে আসে। আরুনি দৌড়ে অর্কের সামনে যায়। অর্ক চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্টাফেরা ফোন বের করে ভিডিও শুরু করে। অর্ক তখন আরুনিকে উদ্দেশ্য করে বলে, তুমি আবার এসেছো? আরুনি তখন বলে, হ্যাঁ আমি এসেছি, তোমাকে বলার মতো কিছু কথা আছে। অর্ক তখন বলে, তোমার বলার কিছু নেই? আরুনি বলে, না আছে, শুনতেই হবে। অর্ক চুপ থাকে। আরুনি এগিয়ে এসে বলতে শুরু করে, আমি জানি আমি তোমার অতীতে কষ্ট দিয়েছি, আমার আচরণ, আমার কথা, সবকিছু দিয়ে আমি তোমাকে অপমান করেছি, আর তার জন্য আমি অনুতপ্ত। অর্ক তখন বলে, তুমি জানো অনুতপ্ত হওয়ার মানে কি? আরুনি তখন অর্কের কথা শুনে বলে, আমি জানি, আর জানি তুমি এখন সেই অবস্থানে পৌঁছেছো সেটা কেবল তোমার মেধা, তোমার সাহস, তোমার যুদ্ধের ফল। আমি আজ বুঝি ভালোবাসা মানে শ্রদ্ধা। আমি শ্রদ্ধা করি তোমাকে অর্ক, একটু বোঝার চেষ্টা করো। অর্ক তখন বলে, এতদিন কোথায় ছিল এসব? কোনো কিছু আমার বিশ্বাস হয় না। আরুনি তখন অর্কের কথা শুনে বলে, তুমি কি জানো আমি এখন রাত জেগে তোমার ছবিগুলো দেখি, তোমার নাম উচ্চারণ করে কাঁদি, তোমার আগের কথাগুলো ভাবলে আরো কষ্ট অনুভব করি। মানুষ কি পরিবর্তন হতে পারে না? অর্ক তখন আরুনির কথা শুনে বলে, পারে, তবে কখন পরিবর্তন হবে সেটা বুঝে নিতে হয়। আরুনি কাঁদছে এবার, মুখের মেকআপ লেপটে গেছে। আরুনি আবারও বলে, দেখো অর্ক, আমি চাই না তুমি আমাকে ভালোবাসো, আমি শুধু চাই তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি নিজেকে বদলাতে চাই তোমার জন্য, শুধু তোমার জন্য। অর্ক চোখ নামিয়ে নেয়। তার ভিতরে কান্না, অভিমান, ভালোবাসা সব একসাথে তোলপাড় করছে। কিন্তু সে মুখে বলল, তুমি অনেক দেরি করে ফেলেছো অরণি। অরণি তখন বলে, তুমি আমাকে ঘৃণা করো? অর্ক তখন বলে, না আমি তোমাকে ভুলতে পারিনি, এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। আরুনি চোখ জলজল করে ওঠে। আরুনি বলে, তাহলে একবার আমায় ধরে রেখো, আমি আর ছেড়ে যাব না। আমি তো আর সেই অহংকারী মেয়েটা নই, আমি এখন শুধু আরুনি, তোমার হয়ে যেতে চাওয়া এক মেয়ে। অর্ক এবার একটুও না তাকিয়ে পাশ কেটে চলে যায়। আরুনি দাঁড়িয়ে থাকে সেখানে, চুপচাপ ভাঙা হৃদয়ে, কিন্তু মুখে একটাই কথা, আমি হাল ছাড়বো না। যতবার তুমি দূরে যাবে ততবার আমি তোমার পিছু আসবো। আমি তো ভালোবেসে ফেলেছি তোমাকে। অর্ক রিসেপশনের ছেলেটা এগিয়ে এসে আরুনির পাশে দাঁড়ায়। আরুনির প্রতি তার মায়া জাগে। সবাই এগিয়ে এসে আরুনিকে সাপোর্ট করতে থাকে। রাত প্রায় 10টা। টেবিল জোড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিসেবের কাগজগুলো জমে উঠেছে স্তূপের মতো। আশরাফ সাহেব কাগজগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। চোখ লাল হয়ে আছে, নিঃশ্বাস ভারী। পুরো ঘর জুড়ে একরকম মৃত্যুর স্তব্ধতা। ম্যানেজার জমির সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলল, স্যার সব হিসাব করে দেখা গেছে, ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। আমাদের আর কিছুই বাকি নেই, ব্যাংকও লোন রিজেক্ট করেছে। আশরাফ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিলেন। মাথার ভেতর যেন বাস পড়ল। তার সারা জীবনের পরিশ্রম, গড়ে তোলা সাম্রাজ্য একে একে ভেঙে পড়ছে। জামির আবারও বলল,
একটা উপায় আছে স্যার, আপনি চাইলে আপনার কোম্পানির সম্পত্তি, বাড়ি গাড়ি, কয়েকটা সাইট এসব নিলামে উঠিয়ে দিতে পারেন, দামও পাবেন ভালো। আশরাফ এবার উঠে দাঁড়ালেন, তার গলায় ছিল হাহাকার মেশানো রাগ। তিনি বললেন, আমি আমার বাড়ি, আমার কোম্পানি নিলামে তুলব? জামির তখন বলেন, স্যার আর উপায় নেই, এসব নিলামে তুললে ইনভেস্টরদের টাকা শোধ করতে পারবেন, আপনার সম্মান হয়তো রক্ষা পাবে। আশরাফ চুপচাপ জানলার দিকে তাকিয়ে রইলেন। বাইরে ঘোর অন্ধকার, মনে হচ্ছে সেই অন্ধকার যেন তার জীবনের প্রতিটি কোণায় ঢুকে গেছে। সে বলে, বেশ, জানিয়ে দাও সবাইকে, 2 সপ্তাহের ভিতরে ব্যবস্থা করো। 2 সপ্তাহ পরে শহরের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে সেই বহুল প্রতীক্ষিত নিলামের অনুষ্ঠান। আশরাফের বাড়ি গাড়ি, জমি, বিল্ডিং, কোম্পানি, শেয়ার সব উঠে আসছে নিলামে। মিডিয়া, সংবাদ, বিজনেস ফোরাম সবাই এসেছে, সাথে এসেছে আশরাফের পরিবারও। এই পরিবার একদিন এতটা বড় ছিল, আজ তারা হারাচ্ছে সবকিছু। যেন পুরো শহরের চোখে একটা নাটক চলছে। রত্না, রাবেকা বেগম, আরনি, আশরাফ সবাই প্রথম সারিতে বসে, চোখে মুখে উদ্বেগও আর লজ্জার ছায়া। প্রথমে কোম্পানির 2টি অফিস বিল্ডিং বিক্রি হলো, তারপর গাড়ি একে একে উঠছে বিশাল বাড়িটি, যেখানে অর্ক এক সময় বাসন মাজে, কাপড় ধুয়ে বড় হয়েছে। আরনি কাপা চোখে একটার পর একটা মূল্য শুনছে। দিলামের ছেলেটা শিপন নাম তার, সে বলে ওঠে, 50 কোটি টাকায় কে কিনবে বাড়িটি? একটি বিজনেসম্যান তার কথা শুনে বলে, 55 কোটি। শিপন তখন বলে, 55 কোটির অফার আসলো, আর কেউ কি আছেন? আরেকটি বিজনেসম্যান তখন বলে ওঠে, 70 কোটি। শিপন আবারও বলে, 70 কোটি, 70 কোটির অফার। হঠাৎ নিস্তব্ধতা, দরজায় হঠাৎ এক আওয়াজ। সব ক্যামেরা ঘুরে যায় একদিকে। একজন লম্বা, চেওড়া, কাঁধের মানুষ, কালো স্যুট পরে, হালকা দাড়ি, চোখে সানগ্লাস, হাতে সিগনেচার ব্র্যান্ডের ঘড়ি, মুখে একটা মাস্ক, পাশে তার 2জন সিকিউরিটি, এবং সে আস্তে ধাপে ধাপে মঞ্চের দিকে এগিয়ে আসে। সে এসে বলে, আমার অফার 150 কোটি টাকা, একেবারে সব কিছু, বাড়ি গাড়ি, কোম্পানি, জমি সব, আর সেই সাথে আশরাফ সাহেবের মেয়ে আরুনিকে বিয়ের প্রস্তাব। হররুম স্তব্ধ, নিলাম পরিচালকের মুখে হা হয়ে আছে। সাংবাদিকেরা ক্যামেরা ফ্ল্যাশ মারছে একটার পর একটা। ছেলেটা মুখ থেকে মাস্ক সরাই। অর্ক এসেছে। অর্ক আসাতে হররুমে আরো হইচই পড়ে যায়। আরুনির পাশে বসা রাবেকা বেগম ফিসফিস করে বলে, ওই যে ছেলেটা, ওই তো অর্ক, আমাদের বাড়ির কাজের ছেলে অর্ক। আরুনি যেন কথা হারিয়ে ফেলে। হ্যাঁ, এটাই সেই অর্ক, যে একদিন কাপড় কাচত, অপমান সহ্য করতো, কোনো বেলা ঠিকমতো খেত না, আর সে সোলার হক কোম্পানির সিও, কোটি টাকার মালিক। সে আজ তাদেরই বাড়ি কিনতে এসেছে, যেখানে থেকে প্রতিদিন অপমান সহ্য করতে হতো। অর্কের অফারে আর কোনো বিজনেসম্যান কথা বলার সাহস দেখায়নি। অর্কের অফারে ডিল ফাইনাল। আশরাফ রাজি না হয়ে উপায় নেই, কিন্তু সব হারানোর পরও তার প্রিয় মেয়েটাকেও বিয়ে দিতে হবে অর্কের সাথে। নিলাম শেষ। সংবাদপত্রে হেডলাইন, অর্ক বিকমস অনার অফ আশরাফ এম্পায়ার। সবকিছু পেপার বুঝে নেয় অর্ক। সে ওখান থেকে চলে যায়, কারোর সাথে কথা বলেনি। আরুনি ডেকেছিল, কিন্তু অর্ক ঘুরেও তাকায়নি। ওরা নিজেদের বাড়িতে আসে। কিছু সময় পর দামি গাড়ি নিয়ে অর্ক আসে। অর্ক তাদের পুরনো বাড়ির লিভিং রুমে দাঁড়িয়ে অর্ককে দেখে সবাই একীকৃত। আরুনি, রাবেকা, আশরাফ, রত্না, আরান, সেলিম, ঝর্ণা খালা সবাই একসাথে দাঁড়িয়ে। অর্ক ঠান্ডা গলায় বলে, এই বাড়ি এখন আমার, কিন্তু আমি আপনাদের থাকতে দিচ্ছি, কারণ আমি প্রতিশোধ চাই না। আমি প্রমাণ দিতে চেয়েছিলাম গরিবেরও স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন একদিন রাজত্ব করে। সে সাথে আমি আরুনিকে বিয়ে করতে চাই। রত্না মাথা নিচে করে কাঁদতেছে। আশরাফের চোখে জল নিয়ে তাকিয়ে আছে। আরুনি কিছু বলতে চাই, কিন্তু তার গলা শুকিয়ে গেছে। অর্ক এখন আশরাফের সবকিছুর মালিক, কিন্তু অর্ক কেন আরুনিকে হঠাৎ এভাবে বিয়ের কথা বললো? কোনো অনুষ্ঠান, লোক বরাহ ছাড়াই ওদের বিয়ে হয় আজ। রাতের শেষ প্রহরে সাজানো বাসর ঘরে প্রবেশ করলো আরুনি। লাল শাড়িতে ঢাকা মুখটা একটুখানি কাঁপছে। বাইরে থেকে কেউ বুঝবে না, কিন্তু ভেতরে ভেতরে সে জানে আজকের রাতটা কোনো সাধারণ বাসর রাত নয়, সেটা ওর কাছে স্পেশাল। কিছু সময় পর অর্ক আসে ভিতরে। অর্ক দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে কোনো রোমান্স নেই, নেই কোনো আহ্লাদ, বরং গভীর, শীতল, চিন্তামগ্ন দৃষ্টি দিয়ে আরুনিকে দেখছে। আরুনি বুঝতে পারছে না অর্ক হুট করে কেন এভাবে বিয়ে করলো। আরুনিকে অর্ক উদ্দেশ্য করে বলে, আরুনি, তুমি এখন আমার বউ। এ পরিচয় আজকে থেকে তোমার পরিচয়। ভালোবাসি তোমায়, সেটা অস্বীকার করবো না, কিন্তু মন থেকে এখনো তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। এটা শোনা মাত্রই আরুনির চোখে বিস্ময়। সে ভেবেছিল অর্ক তাকে ভালোবেসে মন থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই স্বীকারোক্তি যেন আরুনিকে কাঁপিয়ে তুলল। আরুনি যখন অর্ককে বলে, কেন মেনে নিতে পারোনি, তার কণ্ঠে কাঁপে। অর্ক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণ তুমি আমাকে এক সময় অপমান করেছিলে। তোমার পরিবারের প্রতিটা সদস্য আমাকে তুচ্ছ করেছে। আমি ছিলাম ও বাড়ির কাজের ছেলে, যাকে সবাই অবহেলায় দেখতো। আজ আমি সেই অবস্থানে এসেছি, সেটা কঠিন পথ পেরিয়ে।
আর আমি চাই তুমি সেই পথটা অনুভব করো। তুমি যদি সত্যি আমার স্ত্রী হতে চাও তবে তোমাকে প্রমাণ করতে হবে তুমি সেই জীবন বুঝতে পেরেছো। আরুনি কেঁদে ফেললো, কণ্ঠে ছিল কিছু অদ্ভুত দৃঢ়তা। আরুনি বলে, তুমি যা চাও আমি করব। অর্ঘ তখন বলে, তবে শোনো, কাল সকাল থেকেই তুমি এই বাড়ির কাজ করবে, রান্না, ঘর মোছা, কাপড় ধোয়া, আমি যা যা করতাম সব। তবে তুমি তোমার ঘরে থাকবে, তবে কোনো নরম তোষক থাকবে না। আর আমি ঘুমাবো আমার মায়ের ঘরে, যেখানে আজও তার ঘ্রাণ থাকে। যতদিন না আমি মন থেকে বুঝি তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য, ততদিন শুধু তুমি আমার বউ নামে পরিচিত থাকবে, স্ত্রীর মর্যাদা নয়। আরুনির চোখে পানি আসে না, সে এতেই খুশি। ঠিক আছে, আমি রাজি। আরুনি তখন বলে, পরের দিন ভোরে ঘুম থেকে উঠল আরুনি। এমন বিছানা সে কখনো কল্পনাও করেনি। মোটা চাদরের নিচে কাঠের শক্ত খাট। সে জানে এই যুদ্ধ ওর নিজের তৈরি করা, তাই এই যন্ত্রণাও তারই প্রাপ্য। রান্নাঘরে গিয়ে রান্নার কাজ শুরু করলো সে। কখনো রান্নাঘরে আসেনি, আগুন জ্বালানো, চাল ধোয়া, ডাল বাছা, কিছুই জানে না সে। বারবার হাত কেটে যাচ্ছিল, কিন্তু সে দমে যায়নি। রাবেকা খালা এসব দেখলেন, তিনি বললেন, তুই এসব করছিস? তুই তো এবারের রাজকন্যা ছিলি। আরুনি তখন রাবেকা খালাকে বলে, আজ আমি শুধু একজন স্ত্রী হতে চাই, আর তার জন্যই এই পথ বেছে নিয়েছি। রাবেকা খালা তখন বলে, আমি তোকে সাহায্য করব, তুই হাল ছাড়িস না। অন্যদিকে অর্ক ওদের অফিস থেকে ফিরে দেখতো আরুনির পরিশ্রম। একদিন সে দেখলো রান্নাঘরের দরজার পাশে বসে আরুনি কাঁদছে, হাতে কাপড় ধোয়ার দাগ, হাতে আগুনের ছেঁকা। অর্ক কিছু না বলে চলে গেল নিজের ঘরে। ভিতরে ভিতরে তার মন কাঁপছিল, কিন্তু সে জানে ক্ষমা ও ভালোবাসা সহজে পাওয়া উচিত নয়। রাতের বেলা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে থাকে আরুনি। মাঝে মাঝে নিচে আসে। অর্কের ঘরে দরজা খুলে দেখে অর্ক তার মায়ের ঘরে মাটিতে ঘুমাচ্ছে। মায়ের ছবি জড়িয়ে ঘুমায় সে। সময় কাটতে লাগলো, দিন গিয়ে সপ্তাহ। প্রতিদিন আরুনি কাজ করতো মাথা নিচু করে, কখনো অভিযোগ করতো না, কখনো ক্লান্তি প্রকাশ করতো না। রান্না শেষে ঘর মুছে কাপড় ধোয়, নিজের হাতে মেহেদির রং ধুয়ে গেছে সাবানের পানিতে। কিন্তু সে জানে অর্ককে পেতে হলে এইটুকু ত্যাগ না করলে সে আর তার প্রিয় হবে না। অর্ক প্রতিদিন দেখছি চুপচাপ দূর থেকে, আর তার ভিতরের কঠিন দেওয়াল একটু একটু করে গলে যাচ্ছে। একদিন ঝর্ণা খালা এসে বলল, অর্ক আর কত দেখবি? মেয়েটা নিজের সব অহংকার ফেলে তোকে ভালোবাসছে। অর্ক কিছু না বলে চলে যায়। সকালে উঠেই আরুনি আবার কাজে নেমে পড়লো। রান্নাঘরের চুলা জ্বালাচ্ছে, হাঁড়িতে ভাত বসানো, তরকারিতে মরিচ পেস্ট, ডাল ফাটানো, থালা বাসন মাজা সব একা হাতে করছে। ঠান্ডা পানিতে কাপড় ধোয়ার সময় হাত সাদা হয়ে গিয়েছে, আঙুল ফেটে গিয়েছে, চামড়া। মুখে কোনো অভিযোগ নেই, চোখে শুধু একটা জেদ, অর্কের মন জয় করতেই হবে। অর্ক অফিসে যায়, আসে, খায়, কাজ করে, কিন্তু আরুনির দিকে তাকেও একটা কথা বলে না, যেন তার অস্তিত্ব অর্কের চোখে নেই। অথচ যখন কেউ খেয়াল করে না, অর্ক পেছনে পেছনে তাকে দেখে এই মেয়েটি প্রতিদিন তার জন্য কষ্ট করছে, তার একটুখানি ভালোবাসার জন্য। সন্ধ্যে রান্না শেষ করে ঘর মোছার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল আরুনি। ঘাম দিয়ে একেবারে ভিজে গিয়েছে শরীর, মুখ সাদা, চোখ অর্ধেক বন্ধ। অর্ক তাকানো নিজের ঘরে, ধপ করে পড়ার শব্দে দরজা খুলেই ছুটে এলো। অর্ক তখন জোরে চিল্লিয়ে বলে, আরুনি। নিঃশব্দে নামটি বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। আরুনি চোখ মেলল, অর্ককে কাছে পেয়ে একটু হাসলো। মুখ বলল না কিছু, কিন্তু চোখ দিয়ে বলল, তোমার জন্যই তো লড়ছি। অর্ক এক মুহূর্তের জন্য শক্ত হতে পারলো না, কোলে করে তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে গেল। তখনই বুঝলো জ্বর অনেক। অর্ক দেরি না করে অর্ক বিছানায় বসে পাশে আরুনির মাথায় পানি ঢালতে থাকে। অর্ক রান্নাঘরে গিয়ে স্যুপ বানিয়ে আনে, আরুনিকে খাওয়াচ্ছে। বাড়ির সবাই অর্কের কাণ্ড দেখে। অর্ক আরুনির হাত ধরে বলে, তুমি বোকা, এত কষ্ট কেন করো বলো তো? আমি তো আছি। আরুনি কথা বলতে পারছে না, কিন্তু চোখের কোণায় জমা জল। তার জবাব দিল, তুমি আমার জীবন, আমি তো হেরে গেছি তোমার ভালোবাসায়। তারপর